আমার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না, তাই না? না না স্যার। স্যার, দেখা যাচ্ছে না। স্যার দেখা যায় না। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। Okay, ঠিক আছে। Zoom করলে তো দেখা যাবে না অবশ্য। এখন দেখা যাচ্ছে আমার sure. আচ্ছা, wait. Okay. তাহলে প্রবলেম হচ্ছে 3 নম্বর, তাই তো? আচ্ছা, 3 নম্বরের প্রবলেম। আচ্ছা, 3 নম্বরের ম্যাথে কি বলছে? বলছে যে হচ্ছে একটা এয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেল, এটার কম্প্রেশন বিগিনস অ্যাট 35 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 0.1 মেগাপ্যাসকেল। আমরা যদি হচ্ছে ইয়েটা একটু দেখি, কি বলে আমাদের, এটা কি অটো সাইকেল? অটো সাইকেলের যদি ওই ইন্ডিকেটর ডায়াগ্রামটা আর কি, বা পিভি ডায়াগ্রামটা যদি দেখি, আমরা দেখব হচ্ছে কম্প্রেশন প্রসেসটা হচ্ছে কত থেকে কত নম্বর প্রসেসটা জানো? কেউ বলতে পারবা? কম্প্রেশন প্রসেস কত থেকে কত ছিল? 1 থেকে 2 ছিল। 1 থেকে 2 ছিল, তাই তো? আচ্ছা, তাহলে কম্প্রেশন প্রসেস বিগিন হয় কোন পয়েন্ট থেকে? কোন পয়েন্টে কম্প্রেশনটা শুরু হয়? আচ্ছা, আমরা একটু এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলের ইয়েটাই ওপেন করি, এখান থেকে দেখতে পারবা। আচ্ছা, আমরা যদি হচ্ছে আইসি ইঞ্জিনের প্রবলেমের এইখানে আমি একটু ছোট করে পেস্ট করে দিই। আচ্ছা আচ্ছা, সো আমরা যদি দেখি যে এখানে কম্প্রেশন বিগিন হয় কোথায়? কম্প্রেশনটা শুরু হয় হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্টে। এই যে 1-এ আমাদের কম্প্রেশনটা শুরু হয়। 1 থেকে 2 ছিল আমাদের কম্প্রেশন প্রসেস, 2 থেকে 3 ছিল আমাদের কি? 2 থেকে 3 ছিল হচ্ছে কি? হিট অ্যাডিশন প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন প্রসেস। 3 থেকে 4 ছিল একটা কি? আবার আইসেন্ট্রপিক আমাদের এক্সপ্যানশন প্রসেস। আর 4 থেকে 1 ছিল আমাদের আবার একটা কি? কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস, তাই তো? যদি মনে থাকে তোমাদের, আশা করি মনে আছে। তাহলে 1 থেকে 2 এর প্রসেসটা কম্প্রেশন ছিল তাহলে হচ্ছে আমরা বলতে পারি, এই যে আমরা যখন বললাম যে কম্প্রেশন বিগিনস অ্যাট 35 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 0.1 মেগাপ্যাসকেল, দ্যাট মিনস এই যে টেম্পারেচারটা, এই প্রেশারটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্টের টেম্পারেচার এবং প্রেশার। সো T1 এবং P1 হচ্ছে আমাদের দেওয়া আছে। T1 দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস, এটাকে অবশ্যই আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি থার্মোডাইনামিক সমস্ত ক্যালকুলেশন আমরা কেলভিনে করি। আচ্ছা, দেন হচ্ছে P1টা হচ্ছে কোনটা? P1 হচ্ছে আমাদের 0.1 মেগাপ্যাসকেল। আচ্ছা, প্রেশারটা এইভাবেই রেখে দিলাম। দেন T3 আর P3 হচ্ছে আমাদের, এরপরে কী কী দেওয়া আছে? কম্প্রেশন রেশিও দেওয়া আছে 7। কম্প্রেশন রেশিওটা কোনটা? কম্প্রেশন রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম আর মিনিমাম ভলিউমের রেশিও। আমরা জানি এসআই ইঞ্জিনে ম্যাক্সিমাম ভলিউম হচ্ছে কোনটা? 1 নম্বর পয়েন্টের ভলিউমটা আর 4 নম্বর পয়েন্টের ভলিউমটা। আর মিনিমাম ভলিউম হয় কোনটা? 2 নম্বরেরটা আর 3 নম্বরেরটা। সো V1/V2 অথবা V3/V4, V4/V3, যেটাকেই তুমি বলো, এটাই হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও। সো আর আমরা লিখতে পারি V1/V2 = 7। আর ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দ্য সাইকেল, এটা রেকর্ড করা আছে হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ, যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে এরকম আসে। সো আমরা এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের একটা একটা করে কী বের করতে হবে? প্রত্যেকটা টেম্পারেচার এবং প্রেশার অ্যাট দ্য ভ্যারিয়াস পয়েন্ট ইন দ্য সাইকেল, এটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের যে 4টা প্রসেস আছে, এই প্রসেসগুলো আসলে কী ধরনের প্রসেস। যদি আমরা বুঝি তাহলে প্রসেস বাই প্রসেস আমরা দেখেছিলাম। এটার জন্য আমরা ওই যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, ওই জায়গাটাতে আমরা এটা নিয়ে অনেক ডিটেইলে আলোচনা করেছিলাম আসলে, যে কোন কোন প্রসেসের জন্য কী কী ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, কেন করা হয়, এটা আমরা জানি। সো আমরা ওইটাই যদি করি তাহলে আমরা কী দেখব? 1 থেকে 2 নম্বর পয়েন্টের যে প্রসেসটা, এই প্রসেসটা ছিল হচ্ছে কী ধরনের প্রসেস? এটা ছিল একটা আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, তাই তো? আচ্ছা,
সো 1 থেকে 2 যেটা আইসেন্ট্রপিক কম্প্রেশন, সো আমরা এখানে অ্যাপ্লাই করব আইসেন্ট্রপিকের যে ফর্মুলাগুলো আমাদের আছে এইগুলা। কোন ফর্মুলাগুলো যেন? ওই যে T1 V1 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অথবা হচ্ছে অথবা কি এছাড়া আর কি ফর্মুলা আছে যেন? TV টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। স্যার নমস্কার। বলো বলো, কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, কিছু বলার না থাকলে একটু ইয়ে রাখবো আর কি, মিউট রাখবো। আচ্ছা দেখো, তারপরে আমরা কি করব তাহলে? 1 থেকে 2 আমরা অ্যাপ্লাই করব হচ্ছে P1 টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দ্যাট মিনস এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সো P2 বাই P1 ইজ ইকুয়ালস টু V1 বাই V2 টু দ্য পাওয়ার গামা, তাই তো? কোথা থেকে আমরা এই জিনিসটা পাই, কিভাবে পাই? এটা থার্মোডাইনামিক্স থেকে আসে। আমরা জানি P1 টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে 1 থেকে 2 এর প্রসেসে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, করলে পরে এই ফর্মুলাটা এরকমভাবে আসে P1 টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দ্য পাওয়ার গামা, তাই তো? সো ওইখান থেকে আমরা এই জিনিসটা পাই আসলে P2 বাই P1 ইজ ইকুয়ালস টু V1 বাই V2 টু দ্য পাওয়ার গামা, যেখানে গামাটা হচ্ছে আমাদের কত? আমরা জানি এটা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, এবং বাতাসের জন্য গামার ভ্যালু হচ্ছে আমাদের কত? 1.4, তাই তো? সো ওইটা তাহলে আমরা V1 বাই V2 তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিওটা। সো V1 বাই V2 এর বদলে 7 বসাবো, এবং 7 টু দ্য পাওয়ার 1.4, দ্যাট ইজ P2 বাই P1। তাহলে এইখান থেকে যেহেতু আমরা P1 এর ভ্যালুটা জানি, তাহলে এখান থেকে P2 এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। সো P2 এর ভ্যালুটা আমরা ইজিলি এখান থেকে 1.524 মেগাপ্যাসকেল বের করে নিয়ে আসতে পারলাম। ওকে, সিমিলারলি হচ্ছে আমরা আইসেন্ট্রপিকের যে আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে কি করতে পারবো? T2 বাই T1 ইজ ইকুয়ালস টু V1 বাই V2। সো T2 বাই T1 V1 by V2 আবার আমাদের কম্প্রেশন রেশিও 7, which is পাওয়ার গামা মাইনাস 1, গামার ভ্যালু হচ্ছে 1.4। বসাই দিলে পরে এখান থেকে যেহেতু কেউ কিছু বলতেছো নাকি না? বললাম স্যার, আমার একটা অ্যাকাউন্ট স্যার একটু অ্যাকসেপ্ট করেন, ঢুকতে পারতেছি না ক্লাসে। তুমি তো ঢুকে আছো অন্য স্যার আমার অফ হয়ে যাবে তো ফোন, আমি অন্য ফোন দিয়ে আর কি অ্যাক্সেস চাচ্ছিল আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জয়েন করো, আমি দিচ্ছি স্যার। জয়েন করেছো? স্যার আমি দিচ্ছি, অ্যাকসেপ্ট হচ্ছে না আর কি আপনার এখানে। স্যার আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে তো। হ্যাঁ, ওই জন্য আমার ম্যানুয়ালি অ্যাক্সেস করতে হচ্ছে আর কি। ঠিক আছে, করেছি। হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা কোথায় ছিলাম? ওকে, তাহলে এই প্রবলেম, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখানে যেহেতু T1 জানি, এখান থেকে T2টা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সেইভাবে P2 আর T2টা বের করলাম। তাহলে দেখো আমাদের জানা ছিল হচ্ছে 1 নম্বর পয়েন্টের প্রেশার টেম্পারেচার, ওইটা ইউজ করে আমরা 2 নম্বর পয়েন্টে প্রেশার আর টেম্পারেচার বের করে ফেললাম, তাই তো? তাহলে 2 নম্বর পয়েন্টের এখন সব কিছু আমরা জানি। এবার সিমিলারলি 3 নম্বর পয়েন্টের জিনিসপত্র আমরা বের করতে যাচ্ছি। 3 নম্বর পয়েন্টের জিনিসপত্র আমরা কীভাবে বের করবো? সো সেটার জন্য আমার জানা লাগবে 2 থেকে 3 এর প্রসেসটা কী ধরনের প্রসেস। আমরা জানি অটো সাইকেলের জন্য, এয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেলের জন্য 2 থেকে 3 এর প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম একটা হিট অ্যাডিশন প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন প্রসেস। তাহলে কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট প্রেসার তো? হ্যাঁ, সরি, কনস্ট্যান্ট প্রেসার কোনটায়? ও সরি, 2 থেকে 3 প্রেশার কোথায়? না, কনস্ট্যান্ট ভলিউম 2 থেকে 3 এ কনস্ট্যান্ট ভলিউম। অটো সাইকেলে এখানে কোনো রকম কনস্ট্যান্ট প্রেশার প্রসেস নাই তো। দেখো না, এখানে ভলিউমটা কনস্ট্যান্ট আছে 2 থেকে 3 এ, ভলিউমটা সেম আছে, চেঞ্জ হচ্ছে না। প্রেশার তো বাড়তেছে, প্রেশার তো চেঞ্জ হচ্ছে। এটা কনস্ট্যান্ট প্রেশার না, কনস্ট্যান্ট ভলিউম। তোমাদের কনসেপ্ট একটু ভালো মতো ক্লিয়ার করে এসো, ঠিক আছে? এগুলো নিয়ে তো এখন মানে আলোচনা করার টাইম না, ভালো মতো দেখো এটা। ওকে, কনফিউশন রাখা যাবে না এগুলো নিয়ে। অটো সাইকেলের হিট অ্যাডিশন বলো, হিট রিজেকশন বলো, দুইটাই কনস্ট্যান্ট ভলিউমে, ঠিক আছে? আর ডিজেল সাইকেলের ক্ষেত্রে শুধুমাত্র এই 2 থেকে 3 এর প্রসেসটা হয় হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে, ওই জন্য আমরা এটাকে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল বলি। অটো সাইকেলকে আমরা বলি কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে 2 থেকে 3 এ আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট ভলিউমের জন্য আমাদের প্রসেস 2 থেকে 3 এর জন্য আমরা কী ফর্মুলা অ্যাপ্লাই করব? ওই যে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস, সরি,
2 থেকে 3 যেহেতু P2 V2 বাই T2 ইজ ইকুয়ালস টু P3 V3 বাই T3, ওইখানে আমরা যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, তাহলে V2 আর V3 সমান, তাহলে V2 আর V3 কাটাকাটি করে ফেললে দুই সাইড থেকে আমাদের থাকে হচ্ছে শুধুমাত্র P2 বাই T2 ইজ ইকুয়ালস টু P3 বাই T3, ঠিক আছে, যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের থাকবে শুধুমাত্র P2 বাই T2 ইজ ইকুয়ালস টু P3 বাই T3, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট তাহলে প্রেশারটা হচ্ছে টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাই তো, প্রপোর্শনাল রিলেশনশিপ। ওকে, সো সেইখান থেকে আমরা পাই হচ্ছে P2 বাই T2 ইজ ইকুয়ালস টু P3 বাই T3। যেহেতু এখানে আমাদের P2 জানা আছে, T2 জানা আছে, T3ও জানা আছে, P3 বের করে ফেলতে পারবো না, একমাত্র অজানা হচ্ছে P3, বের করে ফেললাম, তাহলে P3টা বের করে ফেলতে পারবো আশা করি, তাই তো। আচ্ছা, ওকে, এরপরে কি আছে, এরপরে বের করতে হবে হচ্ছে তাহলে 3 নম্বর পয়েন্টের প্রেশারটা বের করে ফেললাম। 3 নম্বর পয়েন্টে টেম্পারেচার আগে থেকেই দেওয়া ছিল, তাহলে 3 নম্বর পয়েন্টে এখন টেম্পারেচার প্রেশার সব কিছু আমরা জানি। এবার 4 নম্বর পয়েন্টের জিনিসপত্র বের করবো। 4 নম্বর পয়েন্টের জিনিসপত্র বের করার জন্য কী কী লাগবে, 3 থেকে 4 প্রসেসটা কী ধরনের প্রসেস সেটা আমার জানা লাগবে। 3 থেকে 4 প্রসেসটা কী ধরনের, এটা একটা কনস্ট্যান্ট, সরি এটা হচ্ছে আইসেন্ট্রপিক একটা প্রসেস, তাই তো। 3 থেকে 4 প্রসেসটা হচ্ছে আমাদের আইসেন্ট্রপিক প্রসেস। সো আইসেন্ট্রপিক কম্প্রেশন যেহেতু, তাহলে আইসেন্ট্রপিকের যে ফর্মুলাগুলো ছিল সেইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। P3 V3 টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P4 V4 টু দ্য পাওয়ার গামা, তাই তো। তারপর আর কি ইউজ করতে পারবো, T3 তারপর হচ্ছে কি সরি হ্যাঁ T3 V3 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T4 V4 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, ওইগুলো অ্যাপ্লাই করতে পারবো। করলে এই জিনিসটা এরকমভাবে আসে, এই দুটো এক্সপ্রেশন আমরা পাই। P3 বাই P4 ইজ ইকুয়ালস টু V4 বাই V3 টু দ্য পাওয়ার গামা, উইচ ইজ V4 বাই V3 হচ্ছে কোনটা, V4 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভলিউম, V3 হচ্ছে আমাদের মিনিমাম ভলিউম। সো V4 বাই V3 টু দ্য পাওয়ার গামা করলে হচ্ছে আমাদের R টু দ্য পাওয়ার গামা আসতেছে। আর আমাদের ওইখান থেকে সিমিলারলি হচ্ছে আমরা এই যে এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারবো, T3 বাই T4 ইজ ইকুয়ালস টু V4 বাই V3 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। সো এখানে আমরা ওইটা অ্যাপ্লাই করলে এই V4 বাই V3 হচ্ছে আমাদের R টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। যেহেতু এখন আমাদের P3 T3 দুইটাই আমাদের জানা আছে, তাহলে P4 বের করে ফেলতে পারবো আর কি, P4 T4 দুইটাই বের করে ফেলতে পারবো। সো এইগুলা ইউজ করে আমরা এখান থেকে সবগুলা প্রেশার টেম্পারেচারের ভ্যালু বের করলাম। তাহলে আমাদের 1 নম্বর এ নম্বরের যে কাজটা সেটা আমাদের শেষ, তাই তো। এরপরে বি কি বলছেন, বি বলছে হচ্ছে যে হিট সাপ্লাই পার কেজি অফ এয়ার। হিট সাপ্লাই হয় কোথায়, 2 থেকে 3-এ, তাই তো। সো 2 থেকে 3-এ আমাদের হিট সাপ্লাইয়ের জন্য এটা কী ধরনের প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তো কনস্ট্যান্ট ভলিউমের জন্য আমরা ইউজ করবো হচ্ছে কোন গ্যাস কোন স্পেসিফিক হিটটা ইউজ করবো, সিপি আর সিভি এর মধ্যে। যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, আমাদের অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমের জন্য যেই সেটা হচ্ছে সিভি, তাই তো। তাহলে আমাদের এখানে হিট অ্যাডিশনের ফর্মুলাটা কী হবে, সিভি ইন্টু T3 মাইনাস T2, তাই তো, সিভি ইন্টু T3 মাইনাস T2। তাহলে এটাই হচ্ছে আমাদের হিট ইনপুট, কিউ ইন। ওকে, 2 থেকে 3-এ আমাদের কিউ ইন হুইচ ইজ সিভি ইন্টু T3 মাইনাস T2। এটাকে ইয়ে করলে পরে তুমি সিভি এর ভ্যালু জানো, সিভি এর ভ্যালু এখানে দেওয়া আছে 1.005, সরি 0.718, আর T3 T2 সব কিছু আমরা বের করেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে সব কিছু বসাই দিলে পরে আমাদের এই কিউ ইনের ভ্যালুটা চলে আসবে, সেটা আসবে হচ্ছে কিলোজুল পার কেজিতে, কারণ হচ্ছে আমাদের সিপি সব কিছু দেওয়া আছে কিলোজুল পার কেজি কেলভিনে, ঠিক আছে। সো তুমি টেম্পারেচার কেলভিন দিয়ে যখন গুণ করবা তখন এটা আসবে হচ্ছে কিলোজুল পার কেজিতে, ঠিক আছে, কিউ ইনটা আসবে কিলোজুল পার কেজিতে। ওকে, এরপর হিট রিজেক্টেড হুইচ ইজ অ্যানাদার কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, 4 থেকে 1। সো এখানে আমাদের হিট রিজেকশনের অ্যামাউন্টটা কত হবে, সিভি যেহেতু কনস্ট্যান্ট ভলিউম, সিভি ইন্টু T4 মাইনাস T1, তাই তো, সিভি ইন্টু T4 মাইনাস T1। তাহলে এখানে আমরা সিভি এর ভ্যালু জানি, T4 T1 সব কিছু ভ্যালু জানি, বসাই দিলে পরে আমাদের কিউ আউটটা বের হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ইনপুট যেন কোনটা হয়, ওয়ার্ক ইনপুট হয় হচ্ছে টোটাল কতটুকু হিট ইনপুট দিলাম মাইনাস কতটুকু হিট রিজেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কিউ ইন মাইনাস কিউ আউট, ডাব্লিউ নেট ওয়ার্ক আউটপুট হচ্ছে কিউ ইন মাইনাস কিউ আউট, যেটা এটা মাইনাস করলে পরে চলে আসবে। ওকে, তারপরে থার্মাল এফিসিয়েন্সির ভ্যালুটা কত আসবে, থার্মাল এফিসিয়েন্সি আসবে হচ্ছে আমাদের কি, এফিসিয়েন্সি আসবে হচ্ছে ডাব্লিউ নেট ডিভাইডেড বাই কিউ ইন, তাই তো। ডাব্লিউ নেট ডিভাইডেড বাই কিউ ইন, ডাব্লিউ নেটের ভ্যালু আমরা জানি, কিউ ইনের ভ্যালু এখানে বসাই দিলে পরে আমাদের চলে আসতেছে এরকম একটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এরপরে চাইলে আমরা থার্মাল এফিসিয়েন্সির জন্য ওই যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল একটা ফর্মুলা পড়েছিলাম অটো সাইকেলের থার্মাল এফিসিয়েন্সি বের করার, আমরা চাইলে এটা ইউজ করতে পারি।
বাট যে কোনো একটা করলেই হবে, এইটা অথবা এটা যে কোনো একটা ফর্মুলা ইউজ করে তুমি এফিসিয়েন্সি বের করলেই হবে। দুইটা ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি ভ্যালুটা সমানই আসবে, 54%ই আসবে, ঠিক আছে? যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের কি এমইপি বের করতে হয়। এমইপি বের করার জন্য কি লাগে? এমইপি বের করার জন্য আমার লাগবে হচ্ছে V1 এর ভ্যালু লাগবে, V2 এর ভ্যালু লাগবে, ঠিক আছে? এমইপির ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে W ডিভাইডেড বাই V1 মাইনাস V2, ম্যাক্সিমাম ভলিউম মাইনাস মিনিমাম ভলিউম, উইচ ইজ আমাদের ডিসপ্লেসমেন্ট ভলিউম অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেই এই মাঝখানের যে ভলিউম সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ভলিউম থেকে এই ভলিউম বিয়োগ করলে পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভলিউম VS, তাই তো? আচ্ছা, সো V1 মাইনাস V2 দিয়ে ভাগ করে দিলে টোটাল ওয়ার্ক ডান যেটা, এই যে W নেট, এটাকে আমাদের V1 বাই মাইনাস V2 দিয়ে ভাগ করে দিলে পরে আমরা এটা পেয়ে যাবো। সো V1 আর V2 আমরা কীভাবে বের করবো? V1 আর V2 বের করবো হচ্ছে ওই যে PV is equals to RT, এটা ইউজ করে, ঠিক আছে? PV is equals to RT, আমরা 1 কেজি ম্যাসের জন্য, সুতরাং ওই M is equals to 1 বসাইলে পরে হচ্ছে এই জিনিসটা চলে আসতেছে। এবং R এর ভ্যালুটা কিন্তু 8.314 বসাবো না অবশ্যই, আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এর ভ্যালুটা হচ্ছে এখানে যেহেতু জুল পার কেজি পার কেলভিন বেসিসে বের করতেছি, সো এটা আমরা নিব হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটাই 27 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? সুতরাং জুল পার মোল পার কেলভিন বেসিসে 8.314 ছিল, ওইটা আমরা আর হিসেবে ইউজ করবো না। তাহলে এখানে যদি আমরা PV is equals to RT এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে V এর ভ্যালুটা আসতেছে হচ্ছে RT বাই P, তাই তো? তাহলে V1 আসবে হচ্ছে RT1 বাই P1, তাই তো? এখানে T1 এর ভ্যালু বসাবা, কেলভিনেই বসাবা। P1 এর ভ্যালুটা অবশ্যই কিন্তু প্যাসকেলে নিয়ে বসাইতে হবে। P1টা এখানে মেগা প্যাসকেলে আছে না, এটাকে 10⁶ দিয়ে গুণ করে অবশ্যই প্যাসকেলে নিয়ে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি বসাও তাহলে V1 এর ভ্যালুটা চলে আসতেছে। সিমিলারলি V2টা বের করে পারবা। V2টা কীভাবে বের করবা? V2টা বের করবা হচ্ছে এই যে এই R এর এই ফর্মুলাটা ইউজ করে, R is equals to V1 বাই V2 না, তাহলে এখানে V2 আসতেছে হচ্ছে V1 বাই R। V1 এর ভ্যালু যেটা বের করলা একটু আগে, এটাকে R দিয়ে ভাগ করে দিলে V2টা চলে আসবে। এটা এই যে এইখানে ভালো মতো করা আছে, মানে এইখানে অন্য একটা ওয়েতে করা আছে এই 3 নম্বর প্রবলেমটাতে, সেটাও কঠিন না, বাট চাইলে ওইভাবে করা যেতে পারে আর কি। তুমি V1টা বের করবা, V2টা বের করবা, তারপরে W নেট ডিভাইডেড বাই V1 মাইনাস V2টা বসাই দিলে পরে ডিরেক্টলি এমইপি চলে আসবে। আর এখানে ওরা যেটা করছে সেটা হচ্ছে এইখান থেকে আবার V1 কমন নিছে, কমন নিলে পরে 1 মাইনাস V2 বাই V1 আসতেছে, V2 বাই V1 হচ্ছে আবার 1 বাই R, তাই তো? V1 এর ভ্যালুটা আমরা বের করছি, সো R এর ভ্যালু আমাদের জানা আছে, এখানে সব কিছু বসাই দিলে পরে ডিরেক্টলি এমইপি চলে আসতেছে। তোমাদের যদি এই ক্যালকুলেশনটা ঝামেলা লাগে তাহলে এই 4 নম্বর প্রবলেমে যেভাবে করে আমরা সলভ করেছি, V1টা আলাদা করে বের করবা RT1 বাই P1, আর V2টা বের করবা V1 বাই R বসায়, তাহলে V1 আর V2 পেয়ে গেলা। তারপর এখান থেকে এমইপিতে ডিরেক্টলি W ইন ডিভাইডেড বাই V1 মাইনাস V2 বসাই দিলেই কাজ শেষ। ওকে, প্রবলেম কি সলভ হয়েছে? যে এটা ইয়ে করলা দেখো, তাতে অনেকটা টাইম চলে গেল। আমি এই ক্লাস নিতেই চাইছিলাম হচ্ছে আধা ঘন্টার মতো, বাট সমস্যা নেই, তোমাদের প্রবলেম যতক্ষণ সলভ না হচ্ছে ততক্ষণ আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে আমরা এখন হচ্ছে অন্য কেউ অন্য একটা প্রবলেমের কথা বলতে পারো, বাট এরকম ডিটেল ম্যাথের কথা বলবো না, কোনো একটা স্পেসিফিক জায়গার প্রবলেম। স্যার গ্রাফের কথা বলছিলাম। আচ্ছা, সাইকোমেট্রিক চার্টটা, সাইকোমেট্রিক চার্ট। আচ্ছা, সাইকোমেট্রিক চার্টের একটা টিউটোরিয়াল আমি হচ্ছে বিএলসিতে দিয়ে দিব না, আমার এটা মনেই থাকে না, কে যেন চাইছিল তাকে দিয়েছিলাম, বিএলসিতে দেওয়া হয়নি, ওইটা আমি দিয়ে রাখবো না। আমি আপাতত এখানে দেখাচ্ছি, সমস্যা নেই। বাট হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে সাইকোমেট্রিক চার্টটা বের করি।
দেখা যাচ্ছে কি? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না স্যার দেখা যায় না। দেখা যায় না? শেয়ারই করে নিই, দেখা যাবে কিভাবে। আচ্ছা, হ্যাঁ এখন দেখা যায়। তাও তো আসে নাই। হ্যাঁ আসছে স্যার। চারটা আসছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। চারটা মানে বলছিলাম না প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করবো বাসায়, করছো কেউ? কারণ এক্সাম হলে তো তোমার ইয়েটা থাকবে আর কি, প্রিন্টেড কপিটা থাকবে, এবং প্রিন্টেড কপিটা বেশ ক্লিয়ারই হয়, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, সো এই ম্যাথ করার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে দুইটা টেম্পারেচার, একটা ড্রাই বাল্ব টেম্পারেচার লাগবে, একটা ওয়েট বাল্ব টেম্পারেচার লাগবে। সো তোমাদের ইচ্ছা মতো একটা টেম্পারেচার আমাকে বলো, ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার কত কত নেব? সরি, কি ঝামেলা। স্যার 25 বা 30 ভেবে করেন। কঠিন একটা বলো। ভাঙতি নাম্বার বলো আর কি, যাতে একটু ঝামেলা হয়। 27। 27, ওকে ঠিক আছে। তাহলে ড্রাইভার টেম্পারেচার আমরা নিলাম হচ্ছে, দেখতে গেলেই বারে বারে ক্র্যাশ করতেছে কেন, একটি ঝামেলা। ড্রাইভার টেম্পারেচার হচ্ছে কত নিব? 27 নিলাম, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস। আর ওয়েট বাল্ব টেম্পারেচার কত নিব? আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তুমি বাজে হাতের লেখা, আর মাউস দিয়ে করে লিখতেছি। ওয়েট বাল্ব টেম্পারেচার কত নিব বলো, কত নিব? 35 কত? আর 35 নেন। এই 35 নেওয়া যাবে? ড্রাইভার টেম্পারেচার বেশি হয় না ওয়েট বাল্ব টেম্পারেচার বেশি হয়? ওয়েট বাল্ব টেম্পারেচার সবসময় ড্রাইভার টেম্পারেচার চেয়ে কম। স্যার 25। শান্তি নাম্বার বলো। স্যার 19 নেন। 19, ওকে ঠিক আছে। তাহলে 19 ডিগ্রি সেলসিয়াস নিলাম, 19 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ড্রাইভার টেম্পারেচার নিলাম আমরা 27, ওয়েট বাল্ব টেম্পারেচার নিলাম আমরা 19, ওকে। আচ্ছা নিলাম, ভেরি গুড। এবার আমরা কি করব, এইখান থেকে একটা একটা করে জিনিসপত্র বের করব। কী কী বের করব? আমরা এখান থেকে বের করব হচ্ছে তোমার অ্যাবসোলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, আর হচ্ছে বের করবো ডিউ পয়েন্ট টেম্পারেচার। এই সমস্ত জিনিসপত্র আমরা এখান থেকে বের করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু জুম ইন করলে পরে দেখতে পারবা। আচ্ছা, জুম ছাড়া কি দেখতে পাচ্ছ? এই যে এখানে ড্রাইভার টেম্পারেচার লেখা দেখা যাচ্ছে? অনেক ক্লিয়ার না। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমি একটু জুম, তারপর এই করা যাচ্ছে না। আচ্ছা, এই যে ড্রাইভার টেম্পারেচার দেখা যাচ্ছে, তার মানে এই যে অ্যাক্সিস বরাবর যে টেম্পারেচারগুলো আমরা দেখতে পাচ্ছি, 0 বলো, 10 বলো, 20 বলো, 30 বলো, 40 বলো, এগুলো সব হচ্ছে ড্রাইভার টেম্পারেচার, ওকে। আমরা ড্রাইভার টেম্পারেচার জন্য কত নিয়েছিলাম? 27 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে আমাদের কাজ হবে হচ্ছে ড্রাইভার টেম্পারেচার 27 খুঁজে বের করা। আমরা একটা একটা করে অ্যাক্সিস চিনি আসলে আগে, তারপরে বাকি জিনিসপত্র দেখতেছি। এরপর হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। ওয়েট বাল্ব টেম্পারেচার কোন অ্যাক্সিস বরাবর আছে? কোথাও খুঁজে পাচ্ছ ওয়েট বাল্ব টেম্পারেচার লেখা? এই যে দেখো, দেখতে পাচ্ছ ওয়েট বাল্ব টেম্পারেচার লেখাটা দেখতে পাচ্ছ? এই যে এইখানে ওয়েট বাল্ব টেম্পারেচার লেখাটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার। আর কি আছে? আর লাগবে হচ্ছে আমাদের হিউমিডিটি রেশিও। হিউমিডিটি
রেশিও। হিউমিডিটি রেশিও জিনিসটাই আসলে আমাদের কি, এইটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যাবসলিউট হিউমিডিটি, ঠিক আছে? এটি আমাদের অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি, ওকে? আচ্ছা, এই হিউমিডিটি রেশিও জিনিসটা আমাদের অ্যাবসলিউট হিউমিডিটি। আর রিলেটিভ হিউমিডিটি লাইন কোনগুলো দেখতে পাচ্ছ? এই যে কার্ভ যে লাইনগুলো, এগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি লাইন। তাহলে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন হচ্ছে আমাদের এই যে ডটের যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই যে ডটের যে লাইনগুলো, এগুলো সব আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। সো এটা একটা 25 ডিগ্রির লাইন, এটা আমাদের এই লাইনটা আমাদের 20 ডিগ্রির লাইন, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রির লাইন। এই যে 15 ডিগ্রি যে ডটেড লাইন বরাবর আমরা হাঁটতেছি, এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রির লাইন, ঠিক আছে? সো এই এক একটা লাইন হচ্ছে আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন হচ্ছে এই যে খাড়া খাড়া লম্বা যে লাইনগুলো, ঠিক আছে? ভার্টিক্যাল যে লাইনগুলো, এগুলো আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। সো 20 ডিগ্রি লাইন হচ্ছে আমাদের এইটা, 30 ডিগ্রি লাইন হচ্ছে আমাদের এইটা, ওকে? গেল। আর কি আছে? আর আছে হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি জিনিসটা কি? রিলেটিভ হিউমিডিটি জিনিসটা হচ্ছে আমাদের এই যে কার্ভ যে লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি লাইন, ওকে? সো কার্ভ লাইনগুলো হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি লাইন। সো এইখানে আমরা ইউজ করবো হচ্ছে এই কার্ভ লাইনগুলো আর কি। এই কার্ভ লাইনগুলো আমাদের রিলেটিভ হিউমিডিটি লাইন। আচ্ছা, এই কার্ভ লাইনগুলো হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি লাইন। সো এইখানে দেখতে পাচ্ছি এটা 10% রিলেটিভ হিউমিডিটি, এটা হচ্ছে 20%, এটা 30%, এটা 40%, 50, 60, 70, 80, 90, একদম এই টপ যে কার্ভ লাইনটা, এটা হচ্ছে আমাদের 100% রিলেটিভ হিউমিডিটি লাইন, ওকে? সো এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি লাইন, এই কার্ভ লাইনগুলো রিলেটিভ হিউমিডিটি লাইন। আর এটা আমাদের অ্যাবসলিউট হিউমিডিটি লাইন, ঠিক আছে? অ্যাবসলিউট হিউমিডিটি লাইনগুলো হচ্ছে এই হরাইজন্টাল যে লাইনগুলো, হরাইজন্টাল যে লাইনগুলো, এগুলো হচ্ছে আমাদের অ্যাবসলিউট হিউমিডিটি লাইন। এটা 12, এটা 14, এটা 16, এটা 18, এটা 20, দেখতে পাচ্ছ? ওকে। সো এখন আমাদের কাজ হবে হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস আর ওয়েট বাল্ব টেম্পারেচার 19 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো লাইন খুঁজে বের করা। 27 কোথায় পাবো? 20 থেকে 7 ঘর যাইতে পারে, অথবা 30 থেকে 3 ঘর পিছনে যাইতে পারি, তাতেও আমরা 27 পাবো আর কি, ঠিক আছে? সো লাইনগুলো এখানে 20 থেকে 30-এর মধ্যে 10টা লাইনই আছে একদম গোনা, ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে 30 থেকে 3 ঘর পিছনে যাই, তাহলেও 27 পাবো। এটা 30, 29, এইটা হচ্ছে 28, এটা 27, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াসের ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি করব, একদম একটা স্ট্রেট লাইন টানবো, এখান থেকে একদম একটা স্ট্রেট লাইন টানবো, একদম স্ট্রেট লাইন হবে কিনা জানি না, বাট টানি। সেখান থেকে এরকম একটা এই স্ট্রেট লাইনটা আমরা হাইলাইট করবো আর কি, ঠিক আছে? ওকে, স্ট্রেট লাইনটা দেখা গেছে। 27 ডিগ্রি লাইনটা খুঁজে পাইছি, তাহলে 30 থেকে 3 ঘর পিছনে গেলে আমরা 27 ডিগ্রি লাইনটা পাচ্ছি। আর ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াসের একটা লাইন, হুইচ ইজ 19 ডিগ্রি সেলসিয়াসের লাইন কোনটা? ওয়েট বাল্বের। সো ওয়েট বাল্বের 20 ডিগ্রি লাইন হচ্ছে এটা, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে 20 ডিগ্রি লাইন। 20 ডিগ্রি লাইনের ঠিক আগের লাইনটা হচ্ছে আমাদের 19 ডিগ্রি সেলসিয়াসের লাইন, ওকে? 20 ডিগ্রি লাইনের ঠিক আগের লাইনটা হচ্ছে আমাদের 19 ডিগ্রি লাইন। সো এইটা হচ্ছে আমাদের 19 ডিগ্রি লাইন, ওকে? বুঝতে পারছি? সো আমরা এই ডটেড লাইন বরাবর আগায় যাব, বেশি দূর যাওয়া লাগবে না। এটা যেখানে যে ছেদ করতেছে, এই পয়েন্টটা নিয়ে আমাদের কাজ। এরা যেই পয়েন্টটাতে ছেদ করলো, এই পয়েন্টটা নিয়ে আমাদের কাজ, ওকে? সো এই পয়েন্টটা এখন আমরা কী করবো, এই পয়েন্টটাকে আমরা দেখবো যে এই পয়েন্টটা আমাদের চার্টের কোন পজিশনটাতে আছে, সেই পজিশনটা নিয়ে আমরা কাজ করবো আর কি, ওকে? আচ্ছা, সো আমাদের এখান থেকে আমরা বের করতে যাচ্ছি হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি বের করার জন্য কী করবো? অ্যাবসলিউট হিউমিডিটি বের করার জন্য অ্যাবসলিউট হিউমিডিটি লাইন কোনটা? এই হরাইজন্টাল যে লাইনগুলো, এগুলো আমাদের অ্যাবসলিউট হিউমিডিটি লাইন। সো এইখান থেকে আমরা একটা, এই যে এখানে ছেদ করলো, এইখান থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো, দেখতে পাচ্ছ? এই হরাইজন্টাল লাইনটা দেখবো গিয়ে আমরা, আমার ওইখানে গিয়ে কোথায় গিয়েছে, কারণ বাঁকা হইলো, বাট আমি লাইনে কিন্তু ঠিক আছে, ঠিক আছে? এই লাইনে ছিলাম, এই লাইনটা বরাবর আঁকাবো আর কি, তোমরা স্কেল দিয়ে সুন্দর মতো টানবে আর কি। আচ্ছা, তাহলে এটা টানলে পরে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে দেখো, 10-এর 1 ঘর ওপরে। খেয়াল করে এখানে এইখানকার ঘরগুলো কীভাবে কাটা, 10 থেকে 12-র মধ্যে 4টা ঘর, তাইতে 10 থেকে যদি আমরা 2 ঘর ওপরে উঠি, 1, 2, তাহলে এটা 11, তারপরে আবার 2 ঘর ওপরে উঠলে 12, বোঝা গেছে? তাহলে 10 থেকে 2 ঘর ওপরে উঠলে হচ্ছে আমাদের
11 হচ্ছে, এই যে হচ্ছে 10-এর লাইন, 10-এর থেকে এক ঘর উঠলে তাহলে কত হবে, হাফ ঘর উপরে হবে, সেটা অ্যারাউন্ড 10.5। বোঝা গেছে? এই লাইনটা ছেদ করছে মোটামুটি 10.5-এ গিয়ে। সো আমরা অ্যাবসলিউট হিউমিডিটি লিখতে পারি হচ্ছে 10.5। ওকে, 10.5। অ্যাবসলিউট হিউমিডিটি আমরা লিখতে পারি অ্যারাউন্ড 10.5। 10.5 এখানে একটা ইয়ে দেওয়া আছে, এখানে এককগুলো দেওয়া আছে সবগুলোরই। এককটা যেটা দেওয়া আছে সেটাই লিখবো। এককটা কে দেওয়া আছে, গ্রাম ময়েশ্চার পার কিলোগ্রাম অফ ড্রাই এয়ার। এই এককটা পাশে লিখে দিবা, ঠিক আছে? এককটা অবশ্যই পাশে লিখে দিবা। অ্যাবসলিউট হিউমিডিটির পাশে এখানে যেই এককটা লেখা আছে গ্রাম ময়েশ্চার পার কিলোগ্রাম অফ ড্রাই এয়ার, সেটা এখানে লিখবা। গেল অ্যাবসলিউট হিউমিডিটি গেল। এরপর কি বের করবো? এরপর যাচ্ছে আমরা রিলেটিভ হিউমিডিটিটা। রিলেটিভ হিউমিডিটির লাইন হচ্ছে কোনগুলো? এই যে কার্ভ যে লাইনগুলো, কার্ভ লাইনগুলো হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটির লাইন। আমরা একটু জুম করি তাহলে ভালো মতো বুঝতে পারবো। একটু জুম করি তাহলে এই পয়েন্টটা দেখো, রিলেটিভ হিউমিডিটির কার্ভ বরাবর যদি আমরা তাকাই তাহলে এইটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট রিলেটিভ হিউমিডিটির কার্ভ? এটা হচ্ছে 40%, আর এটা হচ্ছে 50%। এই লাইনটা, এই পয়েন্টটা 40 আর 50-এর মোটামুটি মাঝামাঝি না, 50-এর একটু কাছে আছে। সো আমরা এটা কত বলতে পারি? প্রায় 47 বলতে পারি আর কি। তাহলে রিলেটিভ হিউমিডিটি আমরা বলতে পারি হচ্ছে 47% আর কি, 40 থেকে 50-এর মাঝামাঝি, বাট 50-এর একটু কাছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি কত আসতেছে তাহলে? এই 47-এর মধ্যে, ঠিক আছে? তাহলে 47%। আর এরপরে আমরা ডিউ পয়েন্টটা বের করতে চাই, সেটার জন্য কী করতে হয়? আমরা এই পয়েন্টটাকে পিছনের দিকে একটু যদি বর্ধিত করে দিই তাহলে এটা আমাদের টেম্পারেচার কার্ভটাকে যেখানে গিয়ে ছেদ করে। সো এই হরিজন্টাল যে লাইনটা টেনেছিলাম ওই লাইনটাকে এখন আমরা একটু পিছনের দিকে বর্ধিত করে একদম 100% যে আমাদের রিলেটিভ হিউমিডিটি যে কার্ভটা, এটা 90%, এটা একদম 100% স্যাচুরেশন কার্ভ, এইখানের পর্যন্ত নিয়ে আসবো এবং এইটাকে তারপরে নিচের দিকে নামাবো, ঠিক আছে? নিচের দিকে নামাইলে পরে আমরা যে টেম্পারেচারটা পাই, আমার এটা বাঁকাতারা হইলো বাট মোটামুটি এই জায়গায় ছেদ করে। সো এটা কত আসতেছে? 10, 11, 12, 13, 14, অ্যারাউন্ড 14.5 বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি হচ্ছে অ্যারাউন্ড 14.5-এ গিয়ে আমরা ইয়েটা পাচ্ছি আর কি। 14.5-এ গিয়ে আমাদের হচ্ছে স্যাচুরেশন যে টেম্পারেচারটা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার, ওইটা আমরা পাচ্ছি। তাহলে ডিউ পয়েন্ট টেম্পারেচার ডিউ পয়েন্ট হচ্ছে কত? অ্যারাউন্ড 14.5। যার প্রবলেম ছিল সলভ হয়েছে, বোঝা গেছে? ড্রাই বাল্ব টেম্পারেচার, আচ্ছা ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইন কিন্তু ডটেড লাইনগুলো, ঠিক আছে? এখানে কিন্তু আরও একটা লাইন আছে, এই লাইনগুলো কিন্তু না। এই সলিড যে লাইনগুলো, সলিড যে বাঁকা মানে তেরছা লাইনগুলো, এগুলো কিন্তু না। ডটেড লাইনগুলো, এই যে ডটেড লাইনগুলো, এইগুলো নিতে হবে, ঠিক আছে? কোনোভাবেই এই লাইনগুলো নেবা না, এই লাইনগুলো কিন্তু নিব না। এই যে এইগুলো কিন্তু না, এটা কিন্তু না, এটা কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই না। সুতরাং কোন লাইনগুলো নিয়ে কাজ করবা? ডিউ পয়েন্টের ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইন কিন্তু একদম এই ডটেড লাইনগুলো কেবলমাত্র। দেখো ওয়েট বাল্ব টেম্পারেচার এই ডটেড লাইনগুলো কেবলমাত্র। ওকে, ঠিক আছে। আচ্ছা, হয়ে থাকে তাহলে এখন আমরা নতুন কিছু আলোচনা করি। বলো স্যার, এই গ্রাফ থেকে কি কি করতে আসতে পারে স্যার? এই যে আমি যা যা দেখালাম এগুলোই আসবে। আমি স্যার এই মানে কমফর্ট জোনটাই স্যার বের করতে হতে পারে না, কমফোর্ট জোন বের করতে হবে না, ওইটা জাস্ট কনসেপ্টটা জানাই রাখছিলাম আর কি। এই গ্রাফ থেকে কমফোর্ট জোন বের করতে হবে না স্যার। আপনাদের 4-5টা কনসেপ্টটা জেনে রাখলে কি হবে শুধু? হ্যাঁ, কনসেপ্টটা জেনে রাখলেই হবে। কমফোর্ট জোনের কোনো ম্যাথ নাই। স্যার পরীক্ষায় কি আমরা কি এটা কি দেখাইতে হবে নাকি প্রশ্নে ইয়া করে পরীক্ষায় এটা শীটটা দিয়ে দেবো, ওইটা আলাদা থাকবে, ওইটা ওই খাতার সাথে স্ট্যাপলার করে দেবা। ওকে, বুঝতে পারছো?
স্যার মানে এরকম আপনি যেরকম এখন দাগ দিয়ে রেখেছেন আমরা ওরকম দাগ দিয়ে দেখাবো। হ্যাঁ, এরকম করে দাগ দিয়ে দেখাবা এবং সেটা খাতার সাথে চ্যাপ্টার অবশ্যই, ঠিক আছে? মানে স্যার আপনি দুইটা ভ্যালু দিয়ে দেবেন আর বাকি দুইটা বের করতে হবে। আমি ওই যে হ্যাঁ আমি দিয়ে দিব হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার, তোমার এখান থেকে বাকি তিনটা আমরা বের করব। বাকি তিনটা জিনিস বের করতে হবে, অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার, এগুলো বের করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার কি দশমিকে আসতে পারে? দশমিকে না, তোমাদের এত ঝামেলায় ফেলবো না আমি। আসতে তো পারি অবশ্যই, দেওয়া তো অবশ্যই যায়। তাহলে তোমার গ্রাফের মাঝখানে ভ্যালু নিতে হবে আর কি, দুইটা গ্রাফের মাঝখানে। স্যার আপনার এই ক্লাসটা কি স্যার রেকর্ডিং হবে? আমাদের পরবর্তী স্যার সুবিধা হবে রেকর্ডিংটা থাকলে। করা হচ্ছে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আর কিছু? ওকে, স্যার কাট অফ রেশিও আর কম্প্রেশন রেশিওটা যদি একটু ক্লিয়ার করতেন। কাট অফ রেশিও, কম্প্রেশন রেশিও খুবই সিম্পল দুটো কনসেপ্ট আসলে। কম্প্রেশন রেশিও মিন করে হচ্ছে আমাদের এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। এই স্লাইডটা দেখতে আসি। আচ্ছা, দেখা তো যাচ্ছে না আশা করি। আবার স্ক্রিন শেয়ার করি। দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। কম্প্রেশন রেশিও জিনিসটা একদমই মানে আমাদের একদম শুরুর দিককার একদম বুনিয়াদি একটা কনসেপ্ট ছিল। কম্প্রেশন রেশিও মিন করে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভলিউম আর মিনিমাম ভলিউমের মধ্যে যে রেশিও, সেটা হচ্ছে আমাদের, তাই তো? আচ্ছা, যদি আমরা একটা এয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেলের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে ম্যাক্সিমাম ভলিউমটা হচ্ছে এই V1 আর V4, ঠিক আছে? V1 আর V4 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভলিউম, আর মিনিমাম ভলিউম হচ্ছে আমাদের V2 আর V3, তাই তো? সো ম্যাক্সিমাম ভলিউম বাই মিনিমাম ভলিউম করলে তাহলে কি আসতেছে? V1 বাই V2 অথবা V4 বাই V3, যে কোনোটাই লিখতে পারবো অটো সাইকেলের ক্ষেত্রে, ঠিক আছে? অটো সাইকেলের ক্ষেত্রে তুমি এটা লিখতে পারবা V1 বাই V2 অথবা V4 বাই V3, ঠিক আছে? যেটা ইচ্ছে লিখতে পারো, কারণ অটো সাইকেলের ক্ষেত্রে V4 V1 দুইটাই আমাদের ম্যাক্সিমাম ভলিউম, আর V2 V3 দুইটাই আমাদের মিনিমাম ভলিউম। সো V1 বাই V2 লেখা যেতে পারে, V4 বাই V3ও দেখা যেতে পারে। সো আমাদের কম্প্রেশন রেশিও জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম ডিভাইডেড বাই মিনিমাম ভলিউম, তাই তো? আচ্ছা, গেল। যদি আমরা ইয়েতে যাই, ডিজেল সাইকেলে যাই, ডিজেল সাইকেলের গ্রাফটা দেখলে পরে দেখবা ডিজেল সাইকেলে 2 নম্বর আর 3 নম্বরের ভলিউমটা সেম থাকতেছে না, কারণ এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, এখানে ভলিউমটা চেঞ্জ হয়। সো কিন্তু 4 থেকে 1 এর প্রসেস আবার কনস্ট্যান্ট ভলিউম, 4 আর 1 প্রেশার এটা সেম, ভলিউমটা সেম, কিন্তু 2 আর 3 এর ভলিউমটা সেম। সুতরাং এখন আমরা মিনিমাম ভলিউম বলতে পারবো কেবলমাত্র V2 কে, ম্যাক্সিমাম ভলিউম V1 আর V4 দুইটাকেই বলতে পারবো, ম্যাক্সিমাম ভলিউম স্টিল আমরা V1 আর V4 দুইটাকেই বলতে পারবো, কিন্তু মিনিমাম ভলিউম বলতে পারবো কেবলমাত্র V2, তাই তো? অটো সাইকেলের ক্ষেত্রে কেবলমাত্র আমরা লিখতে পারবো কম্প্রেশন রেশিও ইজ ইকুয়ালস টু V1 বাই সরি ডিজেল সাইকেলের ক্ষেত্রে লিখতে পারবো কেবলমাত্র V1 বাই V2 হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও, V3 বাই V4 বাই V3 কে কিন্তু আর কম্প্রেশন রেশিও আমরা ডিজেল সাইকেলের ক্ষেত্রে বলতে পারি, কেবলমাত্র V1 বাই V2 কেই কম্প্রেশন রেশিও বলতে পারবো। ক্লিয়ার হইলো? তাহলে অটো সাইকেলে যেভাবে আমরা দুইটাকেই কম্প্রেশন রেশিও বলতে পারছিলাম V1 বাই V2 আর V4 বাই V3, ডিজেল সাইকেলের ক্ষেত্রে আমরা বলতে পারবো কেবলমাত্র V1 বাই V2 কে, V4 বাই V3 কে বলতে পারছি না, কারণ V3 এখন আমাদের মিনিমাম ভলিউম না, ওকে? মিনিমাম ভলিউমের চেয়ে একটু বেশি। তাহলে এটা তো গেল। এখন কাট অফ রেশিও জিনিসটা আবার কি? কাট অফ রেশিও জিনিসটা হচ্ছে এই রেশিওর কনসেপ্টে আনা হয়েছে কেবলমাত্র হচ্ছে ডিজেল সাইকেলের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য, কারণ এইখানে আমরা এই যে হিট অ্যাডিশনের যে প্রসেসটা 2 থেকে 3 এর প্রসেসটা, এখানে আমাদের ভলিউমটা চেঞ্জ হয়, তাই তো? হিট অ্যাডিশনের সময় ভলিউমটা চেঞ্জ হয়। এই যে চেঞ্জ ভলিউম দুটার রেশিও, এটাকে আমরা বলি হচ্ছে কাট অফ রেশিও, ওকে? চেঞ্জ হওয়া ভলিউম দুটার রেশিও, দ্যাট মিনস V3 বাই V2 এর যে রেশিও সেটাকে আমরা বলি হচ্ছে কাট অফ রেশিও, ওকে? এটা ডিজেল সাইকেলের জন্য কনসেপ্টটা আনা হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে আসলে পেট্রোল সাইকেলের ক্ষেত্রে আমরা বা অটো সাইকেলের ক্ষেত্রে কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি না। অটো সাইকেলের ক্ষেত্রে আমরা একইভাবে মানে আমাদের মানে কাট অফ রেশিও কনসেপ্ট V3 বাই V2 হচ্ছে কাট অফ রেশিও। সো অটো সাইকেলের ক্ষেত্রে V3 বাই V2 হচ্ছে কি? V3 আর V2 সমান, দ্যাট ইজ কাট অফ রেশিও হবে হচ্ছে আমাদের 1। আর ডিজেল সাইকেলের ক্ষেত্রে এটা হবে 1 এর থেকে বেশি একটা সংখ্যা, V3 বাই V2 করলে পরে 1 এর থেকে বড় একটা সংখ্যা আসবে আর কি, ঠিক আছে?
ক্লিয়ার হয়েছে কি? জি স্যার। ওকে, তারপরে স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই প্রশ্ন থাকবেই তো। স্যার ওই যে কোশ্চেন কি দেখে বুঝতে হবে কোনটা ডিজিটাল সাইকেল কোনটা প্র্যাকটিক্যাল সাইকেল নাকি বলে দেওয়া থাকে? এই কোশ্চেনের উপর লেখা থাকে না? তোমরা কোশ্চেন পড়ছো আমার স্লাইডের কোশ্চেনগুলো? জি স্যার পড়ছেন স্যার, তারপরে বুঝতে একটু সমস্যা হচ্ছে। কেন বুঝছো? একদম কোশ্চেনের শুরুতে সুন্দর করে জল জল করে লেখা আছে, এই যে লেখাই আছে। এই যে অটো সাইকেলের জন্য লেখাই আছে এয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেল, ডিজেল সাইকেলের জন্য লেখাই আছে ইন এ ডিজেল সাইকেল। কোশ্চেন পড়তে হবে তো, তাই না? একদম শুরুতেই লেখা, শুরুতেই এটা লেখা থাকে। তোমাকে আমি কেন স্যার চিত্র কোনটা দেবো? এখানে তো স্যার দুইটা করে চিত্র আছে। হ্যাঁ, অটো সাইকেল হলে পর অটো সাইকেলের চিত্র দিবা, ডিজেল সাইকেল হলে ডিজেল সাইকেলের চিত্র দিবা। না স্যার এই যে এখানে দুইটা চিত্র আছে যে, দুইটা চিত্র আছে অবশ্যই। পিভি ডায়াগ্রামটা, টিএস ডায়াগ্রাম তো আমি তোমাদের শিখাইও নাই, টিএস ডায়াগ্রামটা ক্লাসে ডিসকাসও করিনি, শুধুমাত্র পিভি ডায়াগ্রামটা থাকবে। এই যে এটা যদি ডিজেল সাইকেল করতে বলি তাহলে অবশ্যই ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রামটা লিখবা, অটো সাইকেল করলে অটো সাইকেলের পিভি ডায়াগ্রামটা আঁকবা। ওকে, শুধুমাত্র পিভি ডায়াগ্রাম লাগবে, টিএস ডায়াগ্রাম লাগবে না। বুঝতে পারছি এখন? জি অটো স্যার। সাইকেল বললে অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম এটা আঁকবা, ডিজেল সাইকেল বললে ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম এইটা আঁকবা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরো কোনো কোশ্চেন আছে? স্যার মানে সাজেশনটা কি, মানে প্রশ্নটা কিভাবে হবে ওইটা যদি একটু বলতেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কি টাইপের প্রশ্ন থাকতে পারে, রচনামূলক আর হচ্ছে শর্ট প্রশ্ন? ভুলে গেছি আসলে কিভাবে কোশ্চেনটা করছিলাম আসলে। কোশ্চেনে নর্মালি ওইভাবেই। এইবারে মানে একটা জিনিস যেটা ইয়ে করেছি সেটা হচ্ছে তোমার কোনো ইয়ে নাই, অপশনাল নাই, কোনো অপশন পাচ্ছ না আর কি। মিডে যেভাবে পাইছিলে ওইটা পাচ্ছ না আর কি। সো যেখানে তোমার যা অ্যান্সার করতে হবে সবই অ্যান্সার করতে হবে আর কি। ওকে, সুবিধাও আছে অসুবিধাও আছে। মানে গতবার আমি তোমাদের সুবিধা করার জন্যই দিয়েছিলাম, বাট অনেকেই দেখলাম যে জিনিসটা বোঝোই নাই ঠিক মতো। তো এবার আর ওই কনফিউশনটা ক্রিয়েট হবে না, বাট অপশন থাকলে অনেকেরই সুবিধা হয়। ওই জন্য আমি অপশন দিতে পছন্দ করি। বাট এবার আসলে আমি তো মিডিয়া অনেক কিছু পড়াই ফেলছি, বাট ফাইনালে আমার মানে পড়ানোর জিনিস কম। আমি চাইলে এক্সট্রা জিনিস পড়াইতে পারতাম, ইচ্ছা করে পড়াই নাই আর কি। তো সিলেবাস যেহেতু ছোটো, আমি চাইলেই আসলে অত অপশন দেওয়ার মতো কোয়েশ্চেন নাই আসলে। সো আমি এই জন্য অপশন নাই আসলে। কীভাবে থাকবে? নর্মালি যেভাবে থাকে আর কি। ধরো 1 নম্বর কোয়েশ্চেনে এ আর বি থাকলো, এরকম মনে হয় 4টা কোয়েশ্চেন আছে, 4টা না 5টা মনে হয়, প্রবাবলি 5টা। ভুলে গেছি আসলে, আমার কোয়েশ্চেনের ইয়েটা মনে নেই আসলে, প্যাটার্নটা ঠিক মতো মনে নেই। আমি কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আমি দরকার বিলসতে একটা ইয়ে আপলোড করে দিই। সাজেশন দেওয়া যাচ্ছে না, সাজেশন অপশন বিলসতে দেবো না, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি বিলসতে একটা ইয়ে দিয়ে দেবো। ঠিক মনে নেই কত মার্কের কোশ্চেন থাকতে পারে? ম্যাথেই ম্যাক্সিমাম মার্ক আর কি পাবা। ঠিক আছে, ম্যাথেই মনে হয় 20 মার্কের মতো। তারপরে ওই যে যদি হচ্ছে ইয়ে কি বলে ওই কি ডায়াগ্রাম একটা, ওই যে ইন্ডিকেটর ডায়াগ্রাম, পালস টাইমিং ডায়াগ্রাম তোমরা ঠিক মতো আঁকোই না। ডায়াগ্রাম জিনিসটা এত স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, তুমি জাস্ট ঠিক মতো যদি প্র্যাকটিস করো এক্সামের মানে ফুল মার্ক পেয়ে আসা কোনো ঝামেলায়। 4টা ডায়াগ্রাম প্র্যাকটিস করলে 2টা ডায়াগ্রাম চলে আসছে, তার তোমরা কেউ ডায়াগ্রাম আঁকতে পারো না। জিনিসটা খুবই কি বলবো, জিনিসটা ঠিক ডায়াগ্রাম প্র্যাকটিস করো না তোমরা। ডায়াগ্রাম ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ডায়াগ্রাম না বুঝলে পরে তো আসলে তোমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি হবে না, তাই না? তো ডায়াগ্রাম ঠিক মতো প্র্যাকটিস করবা, ঠিক মতো আঁকবা, এক্সাম হলে যেন ঠিক মতো এঁকে দিয়ে আসতে পারো। ওকে, তোমাদের ডায়াগ্রাম আঁকার ইয়েও ভালো না, মানে এক একজন এত মানে বাজেভাবে ডায়াগ্রামগুলো আঁকবে। মানে মোটামুটি একটা, আমি তো বলছি না একদম ইয়ের মতো মানে স্লাইডের মতো প্রিসাইজ হইতে হবে, বাট ক্লিয়ার করে তো আঁকবা। তুমি কি আঁকতে চাচ্ছ সেটা তো ক্লিয়ার থাকবে, তাই না? একটু সুন্দর মতো একটু জায়গা রেখে একটু বড় জায়গা নিয়ে সুন্দর করে আঁকলা, সুন্দর মতো ইন্ডিকেট করলা, তাইলেই তো হচ্ছে। এটা করতে ইয়ে লাগে না। হ্যাঁ বলো। রেফ্রিজারেশন সাইকেলটা একটু দেখো। বুঝি নাই। রেফ্রিজারেশন সাইকেলটা একটু দেখো দিয়া। রেফ্রিজারেশন সাইকেলটা ম্যাথ না তো, মানে জাস্ট সাইকেল। হ্যাঁ কি হয়? স্যার আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি। স্যার বল। স্যার আপনি বলছিলেন যে এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল কনস্ট্যান্ট প্রেসারের যেই ওই মানে ব্যাখ্যাটুক করতে বলছিলেন, ওইটাতে কি ডায়াগ্রাম দিতে হবে? কোনটা যেন?
স্যার এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল কনস্ট্যান্ট প্রেসারের যে ব্যাখ্যাটুকু আপনি পড়তে বলছিলেন, তো ওইটাতে কি ওই ডায়াগ্রামটা দিতে হবে কনস্ট্যান্ট প্রেসারের? কোথায় আমি ব্যাখ্যা করতে বলছিলাম আমার তো মনে পড়ছে স্যার ওই যে একটা স্যার আপনি হচ্ছে যখন সাজেশন দিছিলেন তখন বলছিলেন যে ওইটা পড়তে, মানে 14 নাম্বার স্লাইড থেকে, যেটা ওই যে থার্মাল এফিসিয়েন্সি দিয়ে যে ব্যাখ্যা করা ছিল। আমি একটু ইয়ে করি 14 নম্বর স্লাইডে। আচ্ছা ওই যে থার্মাল এফিসিয়েন্সি ইনক্রিজ হলে যে কম্প্রেশন ইনক্রিজ হয় ওইটা। ও আচ্ছা, থার্মাল এফিসিয়েন্সির সাথে যে ইয়ের সম্পর্ক আর কি, এটার কথা বলতেছো? হ্যাঁ স্যার। কথা বলতেছো না, এইখানে তো আমার মানে ডায়াগ্রাম লাগতেছে না, এখানে তো আমার বেসিক্যালি চাইলে এই গ্রাফটা ইউজ করতে বলছিলাম আর কি। এই গ্রাফটা ইউজ করে মানে জিনিসটা সুন্দর। স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলের স্লাইড দেখা যাচ্ছে? ও সরি, আমি স্লাইড শেয়ার অফ করছি। আচ্ছা এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমি যে এই ডায়াগ্রাম এই ইয়েটা আঁকতে বলছিলাম আর কি, কম্প্রেশন রেশিওর সাথে পারফরমেন্সের যে সম্পর্ক, ওইটার যে কার্ভটা আছে এটা একটু মানে রাফে সাইডে এঁকে দেখালে পরে আমি বুঝতে পারবো যে আসলে কনসেপ্টটা ঠিক আছে, ঠিক আছে? এইটা একটু এঁকে দেখাইতে পারো, এইটা এঁকে দেখাইলে আর কি ব্যাখ্যা করাটা সুবিধা হবে আর কি। ওইটা এঁকে দেখাইতে পারো আর কি, সামান্য একটু এঁকে দিতে পারবে, এটাই হবে, আর কিছুই না। এটার কথাই বলতেছিলাম না নাকি অন্য কিছু? হ্যাঁ স্যার এটার কথাই বলতেছিলাম, মানে এই ব্যাখ্যাটার সাথে ডায়াগ্রাম কি ওই যে ইফেক্ট অন কম্প্রেশন রেশিও ওইটারটা দিব? এই ডায়াগ্রামটা একটু ছোট করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর কার জন্য প্রবলেম ছিল? ওই রেফ্রিজারেশন সাইকেল নিয়ে একটু প্রবলেম ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ওকে, আচ্ছা রেফ্রিজারেশন সাইকেলের যেটা ছিল, মানে এখানে ওই সাইকেলটা কমপ্লিট করার জন্য আমাদের 4টা প্রসেস আছে টোটাল। 4টা প্রসেস, মানে আমরা আইডিয়াল পেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম দেখছিলাম আর কি। এটা আমাদের সবচেয়ে সিম্পল এবং এটা সব জায়গায় মানে মোস্ট কমনলি ইউজড রেফ্রিজারেশন সিস্টেম আর কি। সো বেসিক্যালি এই জিনিসটা আসে হচ্ছে রিভার্স কার্নো সাইকেল থেকে আর কি। কার্নো সাইকেলটাকে উল্টায়, মানে কার্নো সাইকেল আমরা হিট ইঞ্জিনের জন্য যে কার্নো সাইকেলটা পড়েছিলাম ওইটাকে উল্টায় দিলে পরে আমরা বেসিক্যালি রিভার্স কার্নো সাইকেল যেটা পাই সেইখান থেকে বেসিক্যালি আমাদের পেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা আসে। আমরা জানি যে কার্নো সাইকেলে বেশ কিছু ঝামেলা থাকে, ওই ঝামেলাগুলো দূর করে আমরা বেসিক্যালি এই আইডিয়াল পেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা পাই আর কি। ওকে আচ্ছা, তাহলে সেখানে আসলে কী কী থাকবে? 1 থেকে 2 হচ্ছে আমাদের কম্প্রেশন প্রসেসটা। ওকে, তো 1 থেকে 2 আমাদের কী থাকে? এখানে একটা কম্প্রেসার থাকে। কম্প্রেসার কী করে? কম্প্রেসারটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে কোনটা? আমাদের রেফ্রিজারেন্ট যেটা, ঠিক আছে? মানে রেফ্রিজারেশন সাইকেলের ক্ষেত্রে ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে আমাদের সেই রেফ্রিজারেন্ট যেটা, ওই আমাদের ম্যাথে দেখবা যে হচ্ছে একটা রেফ্রিজারেন্টের নাম লেখা থাকে নর্মালি, রেফ্রিজারেন্ট 134। এছাড়া আরও অন্যান্য অনেক ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করা যেতে পারে। সো এই রেফ্রিজারেন্টটা হচ্ছে আমাদের এইটার ওয়ার্কিং ফ্লুইড। ওকে, সো এই ওয়ার্কিং ফ্লুইডটা আমাদের রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে দিয়ে রান করে। তার ইকুইপমেন্ট হচ্ছে টোটাল 4টা। প্রথম ইকুইপমেন্টটা হচ্ছে আমাদের কম্প্রেসর। কম্প্রেসর কী করে? কম্প্রেসর ওইটাকে প্রেশারাইজ করে, ওই গ্যাসটাকে প্রেশারাইজ করে এই যে 1 থেকে 2-এ। 1-এ এসে হচ্ছে একটা কি একদম 100% স্টিমে কনভার্ট হয়ে গেছে। তারপরে তাকে আমরা কি করতেছি? প্রেশারাইজ করে প্রেশারটা বাড়াচ্ছি এবং টেম্পারেচারটাকেও বাড়াচ্ছি। সো 1 থেকে 2 আমরা তাকে এখানে ওয়ার্ক ইনপুট দিয়ে তাতে আমরা প্রেশার অ্যাড করে 2 নম্বর পয়েন্টে আমরা পৌঁছাচ্ছি। 2 নম্বর পয়েন্টে টেম্পারেচারের প্রেশার দুইটাই বাড়তেছে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে কম্প্রেসর কী করতেছে? কম্প্রেসর চালানোর জন্য আমার বাইরে থেকে এনার্জি দেওয়া লাগতেছে, সেটাই হচ্ছে আমাদের W in, এবং দিলে পরে আমাদের কী হবে? ভিতরে যে ওয়ার্কিং ফ্লুইড আছে সেটার
প্রেশার টেম্পারেচার দুইটাই বাড়বে। গেল বেড়ে এবার এটা 2 নম্বর পয়েন্টে এসে পৌঁছায়। এবার 2 থেকে 3-এ কী হচ্ছে, 2 থেকে 3-এ হচ্ছে আমাদের একটা 1 থেকে 2 এর প্রসেসটা, কম্প্রেসরের যে প্রসেসটা, এটা আমরা আইসেন্ট্রপিক বলতেছি। কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো রকম হিট লস বলতে কিছু নাই এবং কোনো রকম হিট ঢুকতেছেও না, কোনো রকম হিট বের হচ্ছে না, সুতরাং এটা একটা আইসেন্ট্রপিক প্রসেস ধরে নিচ্ছি। আইডিয়ালি এটা একটা আইসেন্ট্রপিক প্রসেস হিসেবেই ধরি আমরা। পাম্প, টারবাইন, কম্প্রেসর, এগুলোর যে কম্প্রেশন এক্সপেনশন, এগুলোকে আমরা নর্মালি আইসেন্ট্রপিক এক্সপেনশন বা আইসেন্ট্রপিক কম্প্রেশন ধরি আর কি। ওকে, দেন এরপর হচ্ছে 2 থেকে 3। 2 থেকে 3-এ একটা কী আছে, এখানে আছে হচ্ছে একটা কনডেন্সার। ঠিক আছে, তাহলে এই কনডেন্সার কী করবে, কনডেন্সার বেসিক্যালি করবে যেটা, সেটা হচ্ছে আমাদের ওই আমরা এখন ওই কী বলে, যেই ওয়ার্কিং ফ্লুইড যেটা ছিল, এটা টেম্পারেচার প্রেশার দুইটাই বাড়াই দিয়েছি না, দেওয়ার পরে এখন এটা টেম্পারেচার তো অনেক বেশি, কত প্রায় ধরো 90 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার উঠে যায় এবং বাইরের পরিবেশে টেম্পারেচার কম। সো কী করবে, ওয়ার্কিং ফ্লুইড থেকে কিছু পরিমাণ হিট আমার পরিবেশে ছেড়ে দিবে। ঠিক আছে, সো 2 থেকে 3-এর যে আমাদের কনডেন্সারটা আছে, কনডেন্সারের কাজ হবে হচ্ছে আমাদের কিছু পরিমাণ হিট পরিবেশে ছেড়ে দেওয়া। সো এটা হচ্ছে কিউএইচ পরিমাণ হিট সে পরিবেশে ছেড়ে দিল, আমাদের রেফ্রিজারেন্ট থেকে কিছু পরিমাণ হিট সে পরিবেশে রিজেক্ট করে দিল। ঠিক আছে, রিজেক্ট করে সে 2 নম্বর পয়েন্টে একদম সুপারহিটেড একটা ভেপার ছিল, কিছু হিট রিজেক্ট করে সে একদম 3 নম্বর পয়েন্টে এসে কী হলো, একটা স্যাচুরেটেড লিকুইডে কনভার্ট হলো, একটা লিকুইডে কনভার্ট হলো, তাই তো 100% লিকুইডে কনভার্ট হলো। তারপরে এই লিকুইডটাকে আমরা পাঠাই হচ্ছে এই 2 থেকে 3-এর প্রসেসটা একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কারণ আমরা ধরে নিচ্ছি যে এই প্রসেসের মধ্যে কোনো রকম প্রেশার লস হয় না বা প্রেশারের চেঞ্জও হয় না। এবং আমরা জানি যে এই ডোম শেপের কার্ভে এই ধরনের গ্রাফের ওপর যখন আমরা থাকি, গ্রাফের ওপর থাকাকে আমরা বলি হচ্ছে প্রেশারটাই কনস্ট্যান্ট থাকা আর কি, তাই তো। গ্রাফের উপর থাকা মানে হচ্ছে আমরা বলি হচ্ছে প্রেশারটা কনস্ট্যান্ট থাকা। সো আমরা এই 2 থেকে 3-এ আমরা একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে 3 থেকে 4-এ কী হচ্ছে, 3 থেকে 4-এ এখানে আমাদের ওই রিভার্স কার্নো সাইকেল এখানে থাকার কথা ছিল একটা টারবাইন, বাট টারবাইন তো আমরা মানে রেফ্রিজারেশন সাইকেলের ক্ষেত্রে ইউজ করাটা ফিজিবল না, এটার বদলে আমরা ইউজ করি একটা এক্সপেনশন ভালভ। এক্সপেনশন ভালভ ইউজ করলে কী হয়, কী হবে, আমাদের বেসিক্যালি ওইখান থেকে কোনো রকম কাজ পাবো না, বাট আমার টার্গেট হচ্ছে এখানে প্রেশারটাকে কমানো, টেম্পারেচারটাকে কমানো। এক্সপেনশন ভালভ এমন একটা ডিভাইস যেটা খুব অল্প সময়ের মধ্যে, তাড়াতাড়ির মধ্যে ও কী করবে, প্রেশারটাকে ড্রপ করবে এবং টেম্পারেচারটাকে ড্রপ করবে। ঠিক আছে, গ্যাসটাকে হঠাৎ করে এক্সপ্যান্ড করবে, তাহলে এটা টেম্পারেচারও ড্রপ করবে, প্রেশারটাও ড্রপ করবে আর কি। ঠিক আছে, বেসিক্যালি প্রেশার ড্রপ হওয়ার কারণেই টেম্পারেচারটা ড্রপ হয় আর কি। ওকে, সো এক্সপেনশন ভালভ এখানে ওর টেম্পারেচার প্রেশার দুইটাই ড্রপ করাবে। যদি টারবাইন থাকতো এটা আমরা একদম আইসেন্ট্রপিক মানে খারাপভাবে নামতাম, যেহেতু টারবাইন নাই, টারবাইনের বদলে আমরা এক্সপেনশন ভালভ ইউজ করতেছি, সুতরাং এটা একটা আইসেন্ট্রপিক প্রসেস হবে না, এটা হবে একটা কনস্ট্যান্ট এনথালপি প্রসেস আর কি। এটা নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম একটু ডিটেইলে। সো 3 থেকে 4-এর প্রসেসটা হবে একটা কনস্ট্যান্ট এনথালপি প্রসেস। সো এখানে আমাদের এনথালপিটা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু কোনো রকম কাজ বের হচ্ছে না, কোনো রকম কাজ অ্যাড করতেছি না, কোনো রকম হিট অ্যাড করতেছি না, হিট রিজেকশন হচ্ছে না। সো এটা একটা কনস্ট্যান্ট এনথালপি প্রসেস। সো 3 থেকে 4-এ একটা কনস্ট্যান্ট এনথালপি এক্সপ্যানশন প্রসেস বা থ্রটলিং প্রসেস আমরা বলি এটাকে। তাহলে এটা প্রেশার টেম্পারেচার দুটোই ড্রপ করাবে, তারপর আমরা 4-এ পৌঁছাবো। 4 থেকে 1-এর যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের ইভাপোরেটরের প্রসেস। ইভাপোরেটর কী করে, ইভাপোরেটর করবে কি, আমাদের রেফ্রিজারেটের যে স্পেসটা ছিল এইখান থেকে হিটটা আমার সাইকেলের মধ্যে পাঠাবে। ঠিক আছে, রেফ্রিজারেন্টের কাছে হিটটা পাঠাবে, মানে আমি ফ্রিজে যে মাছটা রাখলাম বা গোস্ত রাখলাম বা হচ্ছে ফলমূল রাখলাম, সেইখান থেকে হিটটা নিয়ে সে কার কাছে পাঠাবে, সে পাঠাবে হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট ফ্লুইডের কাছে। তাহলে আমার ফ্রিজের ভিতরে জায়গাটা ঠান্ডা হবে, রেফ্রিজারেন্টটা গরম হবে, রেফ্রিজারেন্টটা মোটামুটি লিকুইডের ভেপারে একটা মিক্সচার ছিল, সে তারপর কনভার্ট হয়ে যাবে কিসে, একদম 100% ভেপারে কনভার্ট হয়ে যাবে। ওই ফ্রিজের ভিতরে আমরা যে জিনিসটা রাখছি ওইখান থেকে হিট রিজেক্ট করে আমাদের এখানে কী হয়ে যাচ্ছে, সে 1 নম্বর পয়েন্টে একদম ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে এই আর কি। সো এই প্রসেসে এই 4টা প্রসেসের ব্যাপারেই এখানে আর কি সুন্দর মতো ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে, এগুলো ঠিক মতো বুঝে পড়ে লিখবা। ওকে স্যার, জাস্ট কি প্রসেসটা লিখলে হবে নাকি জাস্ট ইলাবোরেট করতে হবে? হ্যাঁ, ইলাবোরেট করতে হইতেই পারে, দেখবা কোশ্চেনের মার্ক কত সেটা বুঝে ইলাবোরেট করবা, নাকি তোমার প্রসেসের 4টা নাম লিখে দিবা, সেটা নিজেরা বুঝবা আর কি। আর যদি বেশি হয় তাহলে ইলাবোরেট করবা। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন আছে, বোঝা গেছে কি? স্যার ম্যাথটাও যদি একটু শর্ট করে দেখাই দিতেন। ম্যাথ শর্ট করে দেখানো আসলে ওয়ে নাই, বুঝতে পারছো? ম্যাথ শর্ট, স্যার এটার ম্যাথ নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
স্যার এখানে আমাদের যে P1 আর P2 টা দেওয়া থাকে, এটা যদি এক্সাক্ট ভ্যালুটা আমরা ওই টেবিল থেকে না পাই, মানে কাছাকাছি ভ্যালু আছে, তো আমরা ওই কাছাকাছি ভ্যালুটাই তো নিব, তাই না? P1 আর P2 এর ভ্যালুটা নর্মালি টেবিলে পেয়ে যাওয়ার কথা, মানে আমি তো তোমাদের ঝামেলা ফেলবো না আর কি। যদি না পাও না স্যার, ওইটার জন্য না, এই অ্যাসাইনমেন্টটা লাস্ট টাইম দিছিলেন না আপনি, তো সেখানে হচ্ছে আমাদের ওই রোলের হিসেবে কারো কারো আর কি কাছাকাছি ভ্যালু আসলে এক্সাক্ট ভ্যালুটা ছিল না। লাস্ট ডিজিট হচ্ছে 8, তাদের মনে হয় ঝামেলাটা হয়েছে, তাই না? জি স্যার, এরকম ছিল। তাইলে কাছাকাছি নিয়ে করলে কোনো সমস্যা হচ্ছে না আর কি। চাইলে যদি তুমি মানে এক্সাক্ট ওই ভ্যালুটাই নিতে চাইতা, সেটারও ওয়ে কিন্তু আমি শিখাই দিছি, তাই না? এবং এই ক্ষেত্রে ও, তাহলে স্যার এটার ক্ষেত্রে সেম আর কি ওইভাবে বের করতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে খুব সহজে বের করা যেত। দেখা গেছে যে মনে হয় কত 280 না এরকমের জন্য একটা ভ্যালু ছিল না আর কি, এরকম একটা কোনো একটা ভ্যালু ছিল না, বাট সামথিং কিছু একটা ভুলে গেছি আমি। বাট এর 10 পরের ভ্যালু ছিল, 10 আগের ভ্যালু ছিল আর কি, ঠিক আছে? মাঝামাঝি ভ্যালুটা ছিল না আর কি। সো চাইলে তুমি ওই দুইটা ভ্যালু নিয়ে ওটা অ্যাভারেজ করে করতে পারতা, অথবা যদি যারা হচ্ছে ইয়ে করে করছো, আমি অনেককে মানে আমাকে জিজ্ঞেসও করেছে অনেকে যে ভ্যালুটা তো নাই, তো কাছাকাছি ভ্যালু নিয়ে যারা করেছো সমস্যা নেই আর কি। বাট যদি এক্স্যাক্ট মানটা নিতে চাও তাহলে আসলে মেথডটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন করাটা হচ্ছে মেথড। আমি তো শিখাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওইটা যারা ইউজ করতে পারছো তত ভালো, না করলেও সমস্যা নেই। ঠিক আছে, তারপরে স্যার ম্যাথ আর ডায়াগ্রাম থেকে কত নাম্বার কোশ্চেন আসতে পারে? ম্যাথ আর ডায়াগ্রাম প্রায় 25-এর মতো, ঠিক আছে? ম্যাথ আর ডায়াগ্রাম মিলেই অলমোস্ট 25-এর মতো আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে? ম্যাথ, ডায়াগ্রাম আর হচ্ছে যে আইসি ইঞ্জিনের ডায়াগ্রামের সাথেই তো তোমার আইসি ইঞ্জিনের ওই প্রসেসগুলো ব্যাখ্যা করতে হবে আর কি। এইগুলো তো একদম মানে ধরো বাসায় ভালো মতো প্র্যাকটিস করলেই লিখে দিয়ে আসতে পারবে, এখানে তো আর কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই, তাই তো? একদমই মার্ক, মানে বলা যেতে পারে একদম জানাশোনার জিনিস আর কি, পুরো জানাশোনার জিনিস। সো এই 25 মার্ক আসলে সবারই পাওয়া উচিত, তাই না? ম্যাথগুলো ঠিক মতো সলভ করবা, ডায়াগ্রাম ঠিক মতো করবা, তাতেই 25 মার্ক চলে আসতেছে, অ্যারাউন্ড 25 মার্কের মতো। 25 মার্কের মনে হয় বেশিই আসতেছে আলটিমেটলি, এরকমই আর কি, ঠিক আছে? আর বাকি সব থিওরি মিলায় বাকি 15। সো খুবই ইজিলি ভালো মার্ক তোলা সম্ভব আর কি আমার মনে হয়, ঠিক আছে? স্যার থিওরিগুলো কই থেকে থাকবে যদি একটু শর্ট করে বলতেন স্যার, ভালো হতো। ক্লাসে আলোচনা করেছি এটা নিয়ে। এইটা তো একদম ধরো এখন এতগুলো স্লাইড নিয়ে আবার গো থ্রু করাটা টাফ হয়ে যাবে আর কি। স্যার আপনি এমনিতে বললে স্যার আমরা বুঝতে পারবো, যেহেতু রেকর্ড করা থাকবে আমরা মিলাই নেবো স্যার, আপনি যদি একটু বলতেন। যারা লিখছে ওদের কাছ থেকে একটু নিয়ে নিও, ঠিক আছে? আমার আসলে একটা একটা করে এখন সাইট ওপেন করে করে দেখতে হবে, মানে এটা বেশ টাইম লাগে। তোমরা যারা ক্লাস করছো তারা দেখছো প্রত্যেকটা স্লাইড গো থ্রু করে ওইখান থেকে থিওরি ধরে ধরে ব্যাখ্যা করাটা আর কি, মানে কোনটা কোনটা আসতে পারে আর কি, এটা করাটা একটু টাফ আর কি। আচ্ছা দাঁড়াও, দেখি কতদূর করা যায়। আইসি ইঞ্জিন ফান্ডামেন্টাল থেকে তো হচ্ছে একদম 10 নম্বর যে স্লাইডটা, সরি এই যে আইসি ইঞ্জিনের ফান্ডামেন্টালের যে স্লাইডটা, আইসি ইঞ্জিন ফান্ডামেন্টালস, এইখান থেকে তো আমি বলছিলাম যে স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না? ইঞ্জিন টার্মিনোলজি স্যার রেফ্রিজারেটরটা দেখা যাচ্ছে। রেফ্রিজারেটর কি দেখা যাচ্ছে? এই জন্যই মানে ওই আচ্ছা আমি সবগুলো স্লাইড একসাথে ওপেন করি তারপরে শেয়ার করা শুরু করি, এই জন্য এটা করাটা মানে টাইম কনজিউমিং ব্যাপার। তোমরা একটু মানে ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে নিতে পারবে না যারা ক্লাস করেছে? আচ্ছা, অনেকে স্যার আবার ঠিকভাবে নোট করে না স্যার। যারা সিরিয়াস তারা অবশ্যই করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু গো থ্রু করি, দেখি। আমি একদমই জাস্ট এটার উপর কোনো কোয়েশ্চেন করতে পারবে না, আমি জাস্ট তাড়াতাড়ি করে বলে যাব, তোমরা তুলে নিবা, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ।
ফান্ডামেন্টাল স্লাইডটা দেখা যাচ্ছে? এখানে যতগুলো আছে সবগুলো ভালো মতো করবা, সবগুলো টার্মিনোলজি ভালো মতো করবা। তারপরে এখান থেকে এরপরে লাগবে হচ্ছে ইঞ্জিন ক্লাসিফিকেশন, এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে এখান থেকে ভালো মতো করবা হচ্ছে 4 স্ট্রোক এসআই ইঞ্জিন, 4 স্ট্রোক সিআই ইঞ্জিনের অপারেশনগুলো, ঠিক আছে? এই 4টা অপারেশন, 4টা স্ট্রোকের অপারেশন, প্লাস হচ্ছে এই ভালভ টাইমিং ডায়াগ্রাম, ইন্ডিকেটর ডায়াগ্রাম, এখানে ভালভ ওভারল্যাপ, স্পার্ক অ্যাডভান্স, এই দুটো সংজ্ঞাও ইম্পর্টেন্ট আর কি। এই দুটো ভালো মতো বুঝবা, ভালো মতো বুঝে কোশ্চেন আসলে অ্যান্সার করবো আর কি। তো এইখানের জিনিসপত্র মোটামুটি এইগুলাই, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এসআই হোক সিআই হোক সেগুলোর ভালভ টাইমিং ডায়াগ্রাম, ইন্ডিকেটর ডায়াগ্রাম ভালো মতো শিখবা, এবং সেই ভালভ টাইমিং ডায়াগ্রাম, ইন্ডিকেটর ডায়াগ্রাম থেকে তারপরে বলবো যে হচ্ছে এখান থেকে 4টা স্ট্রোকের বর্ণনা দাও, ঠিক আছে? এসআই বললে এসআই একটা বর্ণনা দিবা, সিআই বললে সিআই একটা বর্ণনা দিবা, ওকে? এখানে শুধুমাত্র এসআই এরটা দেওয়া আছে, সিআই এরটা ওইভাবে দেওয়া নাই। বাট এসআই এর সিআই এর মধ্যে আসলে ইঞ্জিন অপারেশনে খুব একটা পার্থক্য নেই, পার্থক্য কেবলমাত্র এই 2-3টা লাইনে। আমাদের প্রথম স্ট্রোকে আর যে এইখানে 2টা লাইনে আমাদের পার্থক্য আছে। সো এসআই হলে পরে এসআই এর জন্য এই লাইনটা লিখবা, সিআই হলে পরে সিআই এর জন্য এই লাইনটা লিখবা, বাকি সব কিছু সেম, ওকে? সিমিলারলি হচ্ছে এই সেকেন্ড স্ট্রোকের ক্ষেত্রে এসআই হলে পরে এসআই এর জন্য এই লাইনটা লিখবা, সিআই হলে পরে সিআই এর জন্য এই লাইনটা লিখবা, বাকি সব কিছু সেম, ঠিক আছে? ওকে, তো এইগুলো সুন্দর মতো পড়বা, গেল। এরপরে বাকি জিনিসপত্র এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথের তো কোনো ইয়ে নাই। এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলে দেখাইছিলাম হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলে এখান থেকে 2টা থিওরি ভালো মতো পড়ার কথা বলছিলাম। এই অ্যাজাম্পশনটা ভালো মতো দেখবা, এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলের অ্যাজাম্পশনগুলো। আর দেন হচ্ছে আর কি থাকবে, আর হচ্ছে এখান থেকে একটা ইয়ে পড়তে বলছিলাম আর কি পড়তে বলছিলাম, এই যে এখান থেকে একটা কোয়েশ্চেন আছে যে হচ্ছে কম্প্রেশন রেশিও বাড়লে যদি এফিসিয়েন্সি বাড়ে, তাহলে আমরা কেন ইচ্ছা মতো কম্প্রেশন রেশিও বাড়াই না, ঠিক আছে? এই থিওরিটিক্যাল কোয়েশ্চেনটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, এখানে পুরো ব্যাখ্যাটা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা ভালো মতো শিখবা, ঠিক আছে? ওকে, ম্যাথের কোনো সাজেশন নাই। আবার চলে যাবে হচ্ছে আইসি ইঞ্জিন ফান্ডামেন্টালসের মধ্যে, সরি আইসি ইঞ্জিন সাবসিস্টেমসের মধ্যে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই এয়ার ইনটেক সিস্টেমের মধ্যে টার্বোচার্জার আর সুপারচার্জারের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা, ঠিক আছে? টার্বোচার্জার সুপারচার্জারের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা ভালো মতো পড়বা। তারপর হচ্ছে ইগনিশন সিস্টেম ভালো মতো দেখবো, মোটামুটি দেখবো। লুব্রিকেশন সিস্টেমের মধ্যে এই লুব্রিকেশন সিস্টেমের এই ফ্লো ডায়াগ্রামটা লাগবে, এই নিচের ডায়াগ্রামটা না, এখানে আর কি কই থেকে কই ফ্লো হচ্ছে আর কি। অয়েল সাম থেকে স্ট্রেনারে যাচ্ছে, তারপর পাম্পে যাচ্ছে, এখান থেকে ফিল্টারে যাচ্ছে, দেন মেইলে অয়েল গ্যালারি যাচ্ছে। এই যে মানে ফ্লো ডায়াগ্রামটা, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো মতো দেখবা। তারপর হচ্ছে ফাংশন অফ লুব্রিকেটিং সিস্টেম, এটা ভালো মতো দেখবা একটু। কুলিং সিস্টেম এত বেশি ইম্পর্টেন্ট না, স্টার্টিং সিস্টেম এত বেশি ইম্পর্টেন্ট না, দেখো আর কি। ফুল সাপ্লাই সিস্টেম, এখানে নকিংটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নকিং থেকে এখানে নকিং নিয়ে একটা অনলাইন ক্লাসে ভালো মতো আলোচনা করেছিলাম, আমি জানি না যে তোমরা ওইটা ভালো মতো দেখছো কিনা, বই ওইটা একটু ভালো মতো দেখো, ঠিক আছে? আমরা একটা অনলাইন ক্লাস করেছিলাম এর আগে এই স্লাইডটার ওপরে, ওইটা ভালো মতো একটু দেখি। ইঞ্জিন সাবসিস্টেমের উপরে একটা লেকচার দিয়েছিলাম অনলাইনে। সো এটাতে এই নকিংয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। এসআই ইঞ্জিনে কী কী কারণে নকিং হয়, সিআই ইঞ্জিনে কী কী কারণে নকিং হয়, কী কী ফ্যাক্টরের কারণে নকিং হয়, এবং নকিংয়ের ডেট্রিমেন্টাল এফেক্ট বা নকিংয়ের বাজে এফেক্ট কী কী, ঠিক আছে? এটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? আর এরপর হচ্ছে অক্টেন নাম্বার, সিটের নাম্বার, এটা নিয়ে আলোচনা করেছিলাম, ওই ক্লাসটা একটু ভালো মতো দেখে নিও। অক্টেন নাম্বার, সিটের নাম্বার, এই দুইটা নাম্বার এটা একটু ভালো মতো শিখবে আর কি, ঠিক আছে? কাকে বলে, কীভাবে কাজ করে, ওকে? গেল। এরপরে কি আছে, এরপর হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল গেল, এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল হয়েছে। আচ্ছা, রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে বললাম প্রথমে আমাদের লাগবে হচ্ছে এখানে থিওরি হচ্ছে এই রেফ্রিজারেশন সিস্টেমের আইডিয়াল পেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের ডায়াগ্রাম প্লাস 4টা প্রসেসের বর্ণনা, ঠিক আছে? সো এটাও খুব একটা মানে সহজ একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এটাও ধরো এসে আছে, ঠিক আছে? সো এটাও কী করবা, এই ডায়াগ্রামটা আঁকবা, 4টা প্রসেসে সুন্দর মতো বর্ণনা দিবা। এই যে বর্ণনাগুলো সুন্দর মতো লেখা আছে এখানে, ভালো মতো লিখবা, ওকে? আচ্ছা, তারপরে আর কি লাগবে, এইখান থেকে আর লাগে হচ্ছে এগুলো তো পড়বা, অ্যাড করার জন্য লাগবে। এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে এই সাইকোমেট্রিক চার্ট তো ভালো মতো শিখবা, অবশ্যই দেখাই দিলাম আজকে। এখানে অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, ওই কনসেপ্টগুলো ভালো মতো শিখবা, ঠিক আছে? কী কী ছিল,
স্যাচুরেটেড এয়ার, আনস্যাচুরেটেড এয়ার, তারপরে কি ছিল এই অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ড্রাইভাল টেম্পারেচার, ওয়েট ডট টেম্পারেচার, তারপর হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে তারপরে কী নিয়ে আলোচনা করেছিলাম? তারপর আলোচনা করেছিলাম হচ্ছে ড্রাইভার টেম্পারেচার, ওয়েট ডট টেম্পারেচার সমান হয়ে যাওয়া, এই জিনিসটা আসলে কী মিন করে এটা নিয়ে আলোচনা করেছিলাম, কেন এটা হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো একটু ভালো মতো শিখবা, ওকে? এগুলো থেকে আসতে পারে আর কি। দেন এখান থেকে কমফোর্ট জোনের কনসেপ্টটা শিখবা একটু মোটামুটি, দেখে রাখো। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই উইন্ডো টাইপ আর স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং, এই দুইটা এয়ার কন্ডিশনিংয়ের পার্থক্য, সুবিধা অসুবিধা, ঠিক আছে? এখানে ডিরেক্টলি এত সুন্দর করে বলা নাই, বাট আমি ক্লাসে লেকচারে ভালো মতো কথা এটা নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাস লেকচার ফলো করছো এখান থেকে লিখতে পারবে আর কি। এখানে কিন্তু সুন্দর মতো এটা লেখা নেই আর কি, ওকে? অথবা গুগলের হেল্প নিতে পারো অথবা যা কিছু। সো এটা ভালো মতো শিখবা। উইন্ডো টাইপ আর স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিংয়ের পার্থক্য, সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই তো আমাদের মোটামুটি আর স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং দুটার যে ফিচারগুলো নিয়ে একটু পড়াশোনা করবো আর কি। এই ঠিক আছে, সাজেশন দেওয়া শেষ? জি স্যার। ঠিক আছে, আর কিছু? আর কোনো না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি, তাই তো? তোমাদের রেফ্রিজারেশন সাইকেলে দুইটা ডায়াগ্রামই আঁকতে হবে? হ্যাঁ, ওই রেফ্রিজারেশন সাইকেলের কথা বলতেছো? জি স্যার, ওই যে দুইটা যে ডায়াগ্রাম ছিল, দুইটা ডায়াগ্রামই আঁকতে হবে, ইয়েস। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। স্যার পাম্প অ্যান্ড টারবাইন্স এই স্লাইডটা তো এবার আমাদের ফাইনালে নাই। না, ওটা তো মিডে ছিল। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করি। তোমরা ভালো মতো এক্সাম দিও, আর এরপরেও যদি কোথাও প্রবলেম ফেস করো আমাকে হোয়াটসঅ্যাপে প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আর কি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। তোমরা সবাই খুবই সুন্দর করে ফাইনালটা দিও। প্রথম এক্সাম যেহেতু আমার, তো ভালো মতো এক্সাম দিও। এক্সামের মধ্যে তো থাকবোই, কোশ্চেন বুঝতে কোনো প্রবলেম হলে তো জিজ্ঞেস করতেই পারবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করি।